প্রথমেই সবাইকে বলবো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে যেও শ্রী কাল ভৈরব কি জয়। তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর যেদিনকার আমি কাল ভৈরব দর্শনে আসি প্রচুর হঠাৎ করে এত পরিমাণ বৃষ্টি এসছে, শুধু আমি একা না, আমার অবস্থা তো পুরো ভিজে মুরগির মতো হয়ে গেছে। আমার একজন কমেন্ট করে বলেছে নাকি আমাকে এরকম লাগছে। যাই হোক, শুধু আমি একা নয়, হাজার হাজার মানুষ সমানে টানা বৃষ্টিতে ভিজেছে। আর প্রত্যেকটা ঘন্টায় হাজার হাজারেরও বেশি মানুষ আসছে, প্রত্যেক দিন প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা মানুষ আসছে। এই ঝড় জল বৃষ্টিকে উপেক্ষা করে সবাই কিন্তু কাল ভৈরবের দর্শনে আসছে, কেউ এক পাও পিছোচ্ছে না। এটা আর এরকম একটা পরিবেশ দেখলে মানতেই হবে এটা কোনো অন্ধবিশ্বাসে মানুষের ঢল নামেনি, কিছু তো আছে এর মাহাত্ম্য। আর পুরো ভিডিও দেখো, অবশ্যই আমি এর মাহাত্ম্য তোমাদেরকে বলবো। তো দেখো, বাইরে 4-5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরে মোটামুটি মন্দিরের ভেতরে প্রবেশ করার সুযোগ পেয়েছি। আর এত মানুষের জয়ধ্বনি, এত মানুষের মধ্যে যে ঢল, আনন্দ, চিৎকার, শরীরের সমস্ত ক্লান্তি বিষাদ সব কিছু দূর হয়ে গেছে। মানুষ যে এতক্ষণ লাইনে দাঁড়িয়েছিল বৃষ্টিতে ভিজে এই ঠান্ডা জলের মধ্যে, কোনো রকম ক্লান্তি ফিল করছে না। জানি না কতক্ষণ এই এনার্জিটা থাকবে শরীরে, বাট আরও একবার বলতে ইচ্ছে করছে যে কাল ভৈরব কি জয়। সো আমি কিন্তু ভগবানের মুখ তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো, শুধু আমি একা দর্শন করবো না, তোমাদেরকেও দর্শন করিয়ে দেওয়ার চেষ্টা করবো, সম্পূর্ণরূপে চেষ্টা করব। যদিও এখানে ফোনটার ভীষণ রেস্ট্রিকশান নয়, মোটামুটি সবাই ফোন ইউজ করতে পারছে, বাট সেটাকে লিমিটেড। আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ বড় বড় করে লেখা শ্রী কাল ভৈরব মন্দির। আর এখানে কিন্তু সন্ধ্যারতি করার জন্য এখানে লোহার এত বড় একটা প্রদীপস্তম্ভ দেখতে পাচ্ছ তোমরা। এবারে আসি আসল কোথায়। এই যে কাল ভৈরব মন্দির আমরা দেখছি, এই কাল ভৈরব মন্দিরকে কিন্তু উজ্জয়িনী শহরের অভিভাবক বলা হয়। আর কথিত আছে যে ভগবান শিবের কিন্তু রুদ্ররূপ, কাল ভৈরব রূপ। আর যদি শিবের দর্শন করতে হয়, শিবের জ্যোতির্লিঙ্গ যেহেতু উজ্জয়িনে মহাকাল আছে, মহাকাল জ্যোতির্লিঙ্গ আছে, তাই জ্যোতির্লিঙ্গ দর্শনের আগে কিন্তু শিবের এই রুদ্ররূপকে আগে দর্শন করতে হবে, তা না হলে কিন্তু জ্যোতির্লিঙ্গ দর্শন সম্পূর্ণ হয় না। আর দেখো, আমরা সাধারণত দেখেছি প্রত্যেকটা দেব বা দেবী কিন্তু একটা করে বাহন থাকে। আর এখানে যে কাল ভৈরব মন্দির আছে, এই কাল ভৈরবজির কিন্তু বাহন হলো কুকুর, কালো কুকুর কিন্তু এনার বাহন। আর দেখো, আশ্চর্যজনকভাবে মন্দিরের মধ্যে একটা কালো কুকুর ছিল, তাই আমি এই ভিডিও ক্লিপটাও নিলাম, কারণ প্রত্যেকটা পশুর মধ্যে কিন্তু পশুপতি বিরাজ করেন, আর পশুপতি হলো শিব, আর শিবেরই রুদ্ররূপ হলো কাল ভৈরব রূপ, তাই না? তাই এনাদেরকে কিন্তু একদম কেউ অবহেলা করবে না। সো গাইস, মোটামুটি কিন্তু কাল ভৈরবজির দর্শন করতে পারলাম। এবার তো একটু ফ্রি লাগছে, এতটা আনন্দ হচ্ছে যে ফাইনালি এতদিন এত প্ল্যান করেছি, এত কষ্ট করে 30 ঘন্টা ট্রেনের মধ্যে জার্নি করে এসে 5 থেকে 6 ঘন্টা লাইনে দাঁড়িয়ে এত ভিড়ভাট্টা করে দেখেছি মাত্র কয়েক সেকেন্ডের জন্য, বাট এই যে দেখতে পেরেছি, এই যে এতদূর আসতে পেরেছি, এটা তো অনেক বড় পাওয়া। আর এত আনন্দ লাগছে সেটা আমি বলে বোঝাতে পারবো না, বাট একটু অসুস্থ, একটু টায়ার্ড লাগছে, কারণ ওই ভিজে জলের মধ্যে দাঁড়িয়েছিলাম। ঠান্ডা তো লেগে যাওয়ার কথা, আমার তো মনে হয় না যে ভগবান আমাকে এত তাড়াতাড়ি অসুস্থ করবে, কারণ এখনও অনেক কিছু দেখার বাকি, আর তোমাদেরকেও অনেক কিছু দেখানোর বাকি আমার এই ভিডিওর মাধ্যমে। সো চলো, এখন আমরা মন্দির থেকে বেরোবো। আর দেখো, প্রচুর মানুষ এখানে তাদের মনস্কামনা জানিয়ে নারকেল, তারপর সুতো বেঁধে গেছে। এবারে আসি আরেকটা প্রশ্নে, যে এখানে ভগবানকে কেন মদ বা সুরা চড়ানো হয়। সো
অ্যাকচুয়ালি এই যে মদ দেওয়া বা এটা কিন্তু আমাদের সাধারণ মানুষদের জন্য উপযুক্ত নয়। যারা তান্ত্রিক আছে তাদের যে পুজো পদ্ধতি, সেই পুজো পদ্ধতিতে কিন্তু পঞ্চ উপাচার দরকার হয়, আর সেই পঞ্চ উপাচারের মধ্যে একটি হলো মদ। দেখো আমি যতটুকু জানি ততটুকুই তোমাদেরকে বলছি, হয়তো আরও ভালো কিছু হবে, সেটা তোমরা জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। যাই হোক, সেই পঞ্চ উপাচারের মধ্যে একটি হলো কিন্তু মদ, আর সেই মদটাকে কিন্তু তান্ত্রিকরাই দিয়ে পুজো সিদ্ধি লাভ করেন। আর যেটা হলো যে ভগবান শিব কিন্তু আমাদের সামাজিক বা প্রাণীকুলে যা বর্জনীয়, যা সমস্ত কোনো দেবতাই গ্রহণ করেন না, কিংবা যা মানুষেও তাকে খুব একটা পছন্দ করে না, এমন জিনিস মানে বর্জনীয় এমন জিনিসই কিন্তু ভগবান শিব গ্রহণ করেন, খারাপ জিনিসগুলো। তা আমাদের এই মানুষ সমাজের মধ্যে, প্রাণীকুলের মধ্যে এই মদ বা সুরাকে কিন্তু খারাপ হিসেবে দেখা হয়। এটাই এই বর্জনীয় জিনিসটাকেই কিন্তু ভগবান স্বয়ং আনন্দরূপে গ্রহণ করেন। তো এটা আমার একটা জানা কারণ, তোমাদের জানা কারণ থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করো। যাই হোক, মন্দির থেকে বেরিয়ে আমরা এই বাইরেটা একটু দেখছিলাম, আর দেখো যেটা কিন্তু আমাদের অনলাইন বা সোশ্যাল মিডিয়াতে ভীষণ ফেমাস, যে এখানে মন্দিরের হাতে কালা ধাগা বাঁধা, মানে কাল ভৈরব মন্দিরে সে হাতে কালো ধাগা বাঁধা, এটা ভীষণ ফেমাস চলছে। দেখো সবই মনের ভক্তি আর বিশ্বাস, অবশ্যই ভগবান আছেন, তবে এই কালো সুতোটা বাঁধলে যে কতটা কি পজিটিভ, কতটা কি ভালো হয় এটা আমার জানা নেই, বাট এটা সবাই বাঁধছিল, আমার ইচ্ছা ছিল, বাট আমি যদিও একবার ট্রাই করিনি, তাই তোমাদেরকে একটু ভিডিও করে দেখালাম। আর এই সুতোগুলো বাঁধলে না ভীষণ তাড়াতাড়ি খুলে যায়, মানে তার জন্য দেখছিলাম যে এখানে এনারা এই সুতোটা হাতে বেঁধে দিয়ে তারপরে ফেভিকুইকের আঠা দিয়ে আটকে দিচ্ছিল, যাতে করে এটা খুলে না যায়। এটা বিগ প্রবলেম, মানে এত বড় একটা সুতো হাতে বাঁধা থাকবে আর যখন তখন খুলে যেতে পারে। যাই হোক, আমি সে কারণে বাঁধিনি, ভগবান অবশ্যই সঙ্গে আছেন এতটুকু আমি বিশ্বাস রাখি। আর দেখো এত আনন্দ, এত আবেগ, এত ভালোবাসা, এত 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 কিছু প্ল্যানিং করে এত দূর থেকে আসা, আর তারপরে এই কয়েক মিনিটের দর্শনের পরে বাড়ি ফিরে যেতে একদম মন চায় না, কিন্তু কিছু করার নেই, এখানে তো আর থেকে যাওয়া চলবে না। তাই মন্দির থেকে বেরিয়ে এবারে বাইরের দিকে যাচ্ছি, একদম ইচ্ছে করছে না, ভীষণ মন খারাপ লাগছে, মনে হচ্ছে যেন আরও একবার গিয়ে যদি দর্শন করতে পারতাম। ওই ভিড় জমজমাটের মধ্যে বেশ ভালোই লাগছিল, যতই কষ্ট হোক না কেন মনের মধ্যে একটা আলাদাই উত্তেজনা কাজ করছিল, যেটা তোমরা এই জায়গাতে আসলেই ফিল করতে পারবে। আর এদিকে দেখো দুজন অঘরী বসেছিলেন এখানে, সবাইকে মাথায় ভস্যের তিলক দিচ্ছিলেন। যদিও আমি অতটাও সাহস নিয়ে ওনাদের সামনে যাইনি, আমি আমার পথে হাঁটছিলাম, একবারও ইচ্ছে হচ্ছিল, বাট আমার যেহেতু ক্যামেরা করছিলাম, জানি না ওরা ক্যামেরা করাটাকে কতটা পছন্দ করবে, তাই আমি কাছে যাইনি, দূর থেকে ভিডিও ক্লিপ নিচ্ছি। আর এবারে আমি এটা প্ল্যান করে এসেছিলাম বাড়ি থেকে আসার সময়, যে এখানে আসলে আমি রুদ্রাক্ষের মালা কিনবো, অবশ্যই তার জন্য কিছু ভালো দোকান খুঁজছিলাম, কারণ দেখো এখানে যেই রুদ্রাক্ষগুলো গোটা গোটা থাকে, যেই দোকানে পাওয়া যায় ওই দোকান থেকে সাধারণত একটু ভালো পাওয়া যাবে বলে আমার মনে হলো। আর এখানে অনেক রকম রুদ্রাক্ষ আছে, মানে গাছে এটাকে অনেক কিছু নাম থাকে, দেখো আমি জানি না কত রকমের রুদ্রাক্ষ হয়, এখানে অনেকগুলো নাম দেখতে পাচ্ছি, আমি কিন্তু 5 মুখী নিলাম। তারপরে সারাদিন পরে এখন প্রায় 4:30-5টা বেজে গেছে, এখন আখের রস খাবো, মানে সেই সকাল থেকে কোনো খাওয়া দাওয়া নেই, খালি পেটে এখন আখের রস খেলাম, আর খেয়ে এখন বেরিয়ে যাচ্ছি পরবর্তী মন্দিরের উদ্দেশ্যে। আবহাওয়াটা মেঘলা বৃষ্টি হলেও কিন্তু এই রৌদ্র গরমের থেকে বেঁচে গেছে, এটা বলতেই হবে, কারণ রৌদ্র গরম হলে আরও বেশি কষ্ট হতো। এখন আছি গণেশজির মন্দিরে, মানে পুরো ক্লান্ত হয়ে গেছি, আর ভিডিও করার এনার্জি নেই, তবু এগুলো যেহেতু আমাদের প্যাকেজের মধ্যে আছে তো দেখতে এসছি, মানে তোমাদের জন্য তো একটু ভিডিও করতে হয়, বলো। দেখো এবার তোমাদেরকে যে মন্দিরটা দেখাচ্ছি, এই মন্দিরের ভিডিও কিন্তু একদম স্কিপ করো না, কারণ এই মন্দিরে যে দেবী মূর্তি আছে এটা কিন্তু সত্যযুগ থেকেই আছে,
কথিত আছে যে শ্রীকৃষ্ণ এবং পাণ্ডবরা যুদ্ধে যাওয়ার আগে এই মন্দিরে পুজো করত। আর কালিদাস কিন্তু তার সিদ্ধি লাভের জন্য কঠোর আরাধনা করেছিলেন এই মন্দিরেই। আর এখানে দেখো এরকম কয়েন দিয়ে সবাই সবার মনস্কামনা পূর্ণ করছে, মানে আমি কোনো কারণ ছাড়াই সবাই সেটা করছে দেখে আমিও করতে লেগে গেছিলাম। কারণ কোনো একটা হিন্দি সিনেমাতে দেখেছিলাম গাইস, যে এরকম 1 টাকা দিয়ে মনের কামনা বাসনা সব কিছু এরকম বলছে। যাই হোক, আমিও 1 টাকা দিয়ে আমার যত মনের সব কিছু বলে ফেললাম এই মন্দিরের মধ্যে এসে। কারণ ব্যক্তিগতভাবে কাউকে শোনানোর থেকে মন্দিরে এসে ভগবানের কাছে মনের সব গল্প পাগলের মতন বকবক করে যাওয়াটা অনেক ভালো, অনেক মানসিক শান্তি মেলে। যাই হোক, এই মন্দিরের সামনেই একটি বড় সিংহ মূর্তি আছে। আর এই মন্দিরের ভেতরটা এবার তোমাদেরকে দেখাবো। দেখো, মানুষের টাকা দিয়েছে, আর যেহেতু এটা প্রদীপের স্তম্ভ তাই তেল চিটে হয়ে আছে, আর সেই তেলের মধ্যেই টাকাটা আটকে আছে, মানে আলাদাই একটা ব্যাপার। যাই হোক, মন্দিরের মধ্যে এবার যাব। আর এই একটা জিনিস কিন্তু, এত পুরনো পুরনো মন্দির, বাট এখানে কিন্তু ভীষণ রেস্ট্রিকশান নেই। এখানে প্রত্যেকটা মন্দিরে অতটাও ক্যামেরা রেস্ট্রিকশান নেই, যেটা কিন্তু অন্যান্য জায়গায় অন্যান্য অনেক অল্প টাইমের মন্দির, মানে ছোটো বলা কোনো মন্দিরকেই ঠিক না, বাট যেগুলো হয়তো খুব কম সময়ে গড়ে উঠেছে সেই মন্দিরগুলোতে কিন্তু প্রচুর ক্যামেরা রেস্ট্রিকশান। বাট এই এত পুরনো পুরনো মন্দির, এখানে কিন্তু এতটাও ক্যামেরা রেস্ট্রিকশান ছিল না। যদিও এই মন্দিরটাতে বেশ ভিড় কম আছে, কারণ খোলামেলা জায়গা চারিদিকে, তো তার জন্যই হয়তো ভিড়টা অনেক কম ফিল করছি। এই যে হলো মায়ের মন্দির। আর এই মন্দিরের আশেপাশে ঘুরে যেটা দেখলাম, সবাই শুধু টাকা আটকিয়ে মনের কামনা বাসনা বলেনি, সবাই কিন্তু এই দেওয়ালের মধ্যে দিয়ে নানা রকম রং দিয়ে লিখেও ফেলেছে। যদিও আমি ক্যামেরা নিয়ে ঘোরাঘুরি করছিলাম বলে কিছু বাচ্চা কাচ্চা ভয়ে দাঁড়িয়েছিল যে আমি সরে গেলে তারা তাদের মনের কথা লিখবে। জানে না ওই ছোটো ছোটো বাচ্চাগুলো কী মনের কথা লিখবে বলে এসেছে, ওদেরকে আমি আর ক্যামেরাতে আনিনি। আর আজকেকারের মতো দর্শনটা এখানেই শেষ হলো। বাইরে থেকে আরও একবার মন্দিরের বাইরের যে ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। এবারে যাব খাওয়া দাওয়া করতে। সারাদিন সমস্ত ঘোরাফেরার পরে খুব খিদে পেয়েছে, আর খেতে এসেছি এই রেস্টুরেন্টটাতে। দেখা যাক, আশা করছি ভালো খাবার পাবো, কারণ যেই টোটোতে করে আমরা ঘুরেছি ওই টোটো ভাইটাই আমাদেরকে এই রেস্টুরেন্টের কাছে নিয়ে এসছে। সে দেখা যাক কী খাবার পাওয়া যায়। ये दाल है, ये मटर पनीर है, करी है। এখানে এটা কি আছে, বাটার রুটি, ডাল, আর এটা আছে পনির, মটর পনির। আর এটা কি আছে, এটা কি আছে বুঝতে পারছি না। আর ভাত, 150 টাকায় থালি গাইস, যথেষ্ট ভালো থালি দিয়েছে এরা। সো গাইস, কখনো যদি তোমরা মধ্যপ্রদেশ মানে উজ্জয়নে যদি কখনো ঘুরতে আসো, অবশ্যই এই দোকানটা থেকে খাবার খেয়েও দারুণ খাবার। জাস্ট সাম্বারটা খেয়ে পুরো মানে মুড চেঞ্জ হয়ে গেছে, এনার্জি পেয়ে গেছে অনেকটা। সো আমি এই দোকানের নামটা তোমাদেরকে ভিডিওর পরে বলে দেবো। হ্যাঁ, দারুণ খাবার, 150 টাকার থালিতে অনেক অনেক ভালো খাবার দিয়েছে। আর একটা জিনিস তোমাদেরকে নোটিশ করে দিই, এটা কিন্তু ওই যে সন্দীপনী আশ্রম আছে যেখানে প্রথম এসছিলাম, সেই সন্দীপনী আশ্রমের একদম পাশেই এই রেস্টুরেন্টে। আর 150 টাকায় আনলিমিটেড খাবার আছে, মানে যে যতটা খেতে পারবে ততটাই খাবে। আর যদি নষ্ট করো তাহলে কিন্তু 200 টাকা ফাইনও আছে।
তো দেখো এখন কিন্তু আমি রুমে চলে এসেছি, আর এই যে পুজোর থালি, আর পুরো ক্লান্ত হয়ে গেছি। শাড়ি যেভাবে বৃষ্টিতে ভিজেছিলাম, শাড়ি ভিজে পুরো ভিজে গেছিলাম, দেন আবার শুকিয়েও গেছে গায়ের মধ্যে। আর তোমাদেরকে এই যে রুমটাতে আমি আছি ওই রুমটার ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি। তো বেশ সুন্দর কিন্তু আমরা রুম পেয়ে গেছিলাম কমের মধ্যে। শাড়ির অবস্থা আমার দেখো জাস্ট, সাদা শাড়ি পুরো কাদা লেগে নষ্ট হয়ে গেছে। চলো এখন যদি ফ্রেশ হয়ে দেন সন্ধ্যের দিকে কোথাও যাই, এনার্জি হয় তো তোমরা ভিডিওতে দেখতে পাবে, আর না হলে কিন্তু আজকে ভিডিওটা এখানেই এন্ড। আর পরবর্তী ব্লগ অবশ্যই আসছে, সঙ্গে থেকো। চলো সবাইকে টাটা।